সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, এলডিসি উত্তরণে 15 মাস সময় হাতে রয়েছে বাংলাদেশের। ব্যবসায়ী উদ্যোক্তারা বলছেন অন্তত 6 বছর সময় পিছিয়ে দিতে হবে, অন্যথায় তারা মহাসাগরে পড়বেন। যদিও সমালোচনা রয়েছে, ব্যবসায়ীরা কোনো প্রতিযোগিতা করতে চান না, যার কারণে তারা এলডিসি উত্তরণের বিপক্ষে কথা বলছেন। এসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। আমার অতিথি মোহাম্মদ হাতেম, তিনি নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর প্রেসিডেন্ট। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে, নাগরিক টিভির কলাকুশলী এবং দর্শক সবাইকে। আচ্ছা, একটু আলোচনাটা আমরা একেবারে অগাস্ট মাসের রপ্তানি চিত্র দিয়ে শুরু করতে চাই। আমরা রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে যে চিত্র দেখলাম, প্রায় 5% আপনাদের রপ্তানি কমে গেল। কি ব্যাখ্যা দিবেন এটা? আসলে দেখেন, গত মাসে আপনারা যদি দেখে থাকেন, জুলাই মাসে 24% প্রবৃদ্ধি হয়েছিল। এটার কারণ ছিল ওই যে মার্কিন ট্যারিফের যে বিষয়টা আসলো, এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য যত দ্রুত সম্ভব তার আগে মালামালগুলি নিয়ে যাওয়ার একটা নির্দেশ ছিল বা চাপ ছিল, যার কারণে জুলাই মাসে অনেক রপ্তানি চলে গেছে। জুলাই মাসে রপ্তানি অনেক চলে যাওয়ার কারণেই অগাস্টে এসে রপ্তানিটা কিছুটা কম হয়েছে, কারণ নতুন করে এই পরিস্থিতিতে অর্ডার প্লেস হয়নি আর। মানে বিশেষ করে এপ্রিলের পর থেকেই মানে এই মার্কিন ট্যারিফ যখন 37% দেওয়া হইলো, ওই তখন থেকেই কিন্তু অর্ডারটা একটু কমতে ছিল। এবং এখন পর্যন্ত নতুন করে অর্ডার যেটা এখন কিন্তু একটা ভালো সুযোগ আমাদের বাংলাদেশের জন্য। তো সেই জায়গাটাতে এখন আমাদের সাথে কথাবার্তা হচ্ছে, হয়তো বা আগামী 2 মাস পরে গিয়া এটার প্রতিফলন ঘটতে পারে, 2 থেকে 3 মাস পরে গিয়া। তো যার কারণে এই সময়টার মধ্যে আমাদের রপ্তানি আদেশ কম ছিল। এমনিতেই কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড অর্থনীতি মন্দা বা সেল কম, বিশ্ববাজারে সেল কম, এসব কারণে, আর এদিকে আমাদের গ্যাস সংকট, ব্যাংকিং নানা রকমের সমস্যা, তো সব কিছু মিলিয়ে এমনিতেই কিন্তু আমাদের রপ্তানি আদেশটা কম আছে এখন, যেটা আগামী 2 মাস কিন্তু এরকমই একটা কম হিসাবেই রপ্তানি যাবে এবং অব্যাহত থাকবে। আমরা দেখলাম যে সম্প্রতি 3 জন উদ্যোক্তা মালিকের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের উদ্যোগে ইন্টারপোলে রেড নোটিশ দেওয়া হয়েছে। তারা শ্রমিকের বেতন ভাতা না দিয়ে বিদেশে পলাতক। এই যে পরিস্থিতি, এটি তো আপনাদেরকে নিশ্চয়ই, আমার প্রশ্ন হয়তো আপনাকে বিব্রত করে না, কিন্তু এটি তো আপনাকে বাস্তবতা। হ্যাঁ, এটা কি বলবেন? বিষয়টা হলো, প্রথমত হলো যে এই যে আপনি 2 জন বা 3 জনের কথা বললেন, এটা কত পার্সেন্ট, এইটা হওয়াটাও কিন্তু কোনোভাবেই কাম্য নয়। কিন্তু সব জায়গাতেই কিছু ভালো কিছু মন্দ লোক থাকে, মন্দ লোকের পরিমাণ কিন্তু সব জায়গাতেই খুব কম। তাহলে আপনি যদি 2000-এর উপরে উদ্যোক্তার মধ্যে, মানে গার্মেন্টস এন্টারপ্রেনিয়রের মধ্যে আপনি যদি 3 জন উদ্যোক্তার বিরুদ্ধে এরকম রেড নোটিশ হয়ে থাকে, তাহলে এটা পার্সেন্টেজের মধ্যেও কিন্তু পড়ে না। বাট আমরা যতটুকু দেখেছি, এর মধ্যে একটা প্রতিষ্ঠানের মালিক বা 2টা প্রতিষ্ঠানের মালিক, যতটুকু আমরা জেনেছি, তারা কোনোভাবেই ভালো আচরণ ব্যবসাতে কখনোই করেনি। আচ্ছা, ইভেন এর মধ্যে একজন বাইং হাউসের, দীর্ঘদিন বাইং হাউসের মালিক ছিলেন, তিনি বাইং হাউস দিয়েও কখনো যে সমস্ত ফ্যাক্টরিতে কাজ করাইতেন, কেউ কিন্তু ভালো থাকে নাই, মানে উনি এইভাবেই করেছেন। তো সুতরাং তার বিরুদ্ধে শ্রমিকের এই না দিয়ে বিদেশ গিয়ে বসে থাকা, এটা অবশ্যই চরম অন্যায়, এবং রেড নোটিশ দিয়ে তাকে বিদেশ থেকে ফিরে আনার উদ্যোগ সরকারকে নেওয়া উচিত, যেটা সরকার নিচ্ছে। এটা আমরাও এটাকে সমর্থন করি, কারণ এইভাবে বিদেশ পালিয়ে থাকবে আর এখানে শ্রমিকের বেতন পাবে না, এটা কোনোভাবেই হতে পারে না। আপনি বাইং হাউসের প্রসঙ্গগুলো টানছিলেন। সম্প্রতি আমরা খেয়াল করছি যে বাইং হাউসগুলো এবং আপনার যারা উৎপাদক আছেন তাদের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে। বাইং হাউসগুলো ইউরোপীয় ইউনিয়নের বাজারে র্যাক্স সুবিধা চাচ্ছে, আবার আপনারা এটার বিপক্ষে কথা বলছেন। একটু বলবেন যে এই যে দুই পক্ষের বিরোধ, বিষয়টা হচ্ছে, প্রথমত আমি বলবো, বাইং হাউসগুলির বাংলাদেশে এই রপ্তানি ক্ষেত্রে বাইং হাউসগুলির একটা বিশাল ভূমিকা আছে, সেই জন্য তাদের প্রতি আমাদের অলওয়েজ কৃতজ্ঞতা থাকবে। কিন্তু তার মানে এই না ওনারা এখন রপ্তানি করবেন। তাইলে এই কোটি কোটি টাকা ইনভেস্ট করে যে ফ্যাক্টরি করলো, কমপ্লায়েন্স করে যে ফ্যাক্টরি করলো, কত রকমের ঝামেলা ফেস করে সেই ফ্যাক্টরিটা সাজাইলো, তাইলে মানে তাদের কাছ থেকে মাল বানায় নিয়ে ওনারা রপ্তানি করে ফেলবেন, এটা কোনোভাবেই হতে পারে না। ইভেন
ইভেন ওনারা যেই কারণে মানে আমি তো ওই মিটিংয়ে ছিলাম, ওনারা যেই কারণে র্যাক্সের সুবিধা চেয়েছেন, ওনারা বলছেন যে ছোটোখাটো যে কিছু স্যাম্পলিং প্রোগ্রাম, সে মনে করেন 500 পিস, 1000 পিস, 2000 পিস, এই ধরনের প্রোগ্রামগুলি বায়ারদের কাছে পাঠাইতে হয়, সেটা তাদের ইয়ে। তখন ইপিবির যিনি এটার দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু বলছিলেন যে আপনারা 6000 পাউন্ড পর্যন্ত, 6000 ইউরো পর্যন্ত, অর্থাৎ ডলার হয়তো 6000-এর বেশি হবে, তো আপনারা কিন্তু উইদাউট র্যাক্স রেজিস্ট্রেশনই কিন্তু আপনারা পাঠাইতে পারেন। ইভেন আমি তখন বললাম যে ঠিক আছে, আপনারা এই ছোটোখাটো ইয়েগুলি পাঠাইতে সমস্যা ফেস করছেন, তো সমস্যা নাই, আপনি যদি আমার সাথে, সে আমি একজন গার্মেন্টস মালিক, আমার সাথে আপনি বাইং হাউস যদি দীর্ঘদিন কাজ করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আমি আপনার সমস্ত এই ধরনের ছোটোখাটো যত শিপমেন্ট বা মাল পাঠানো লাগে এটা আমরাই করে থাকি, সুতরাং আপনাকে ওই পাঠানো নিয়ে চিন্তা করার দরকার নাই। কখন আপনাকে চিন্তা করতে হয়? যখন আপনি ওই ফ্যাক্টরিকে আপনি বঞ্চিত করেন, মানে তার কাছ থেকে নিয়ে ক্রিমটা খাবেন, স্যাম্পল করে ঠিকই তার কাছ থেকে নেবেন, কিন্তু অর্ডারটা তাকে প্লেস করবেন না, বা অর্ডার তাকে সাবকন্ট্রাক্ট দিয়ে আপনি তার কাছ থেকে কাজ করাই নিয়ে শিপমেন্ট করে মজাটা আপনি খাবেন, সেইটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আচ্ছা, আপনি ইভেন আরেকটা, এই প্রসঙ্গে আরেকটু বলি, বাংলাদেশ ব্যাংক এই বাইং হাউসকে কখন, কিভাবে, কেন এরকম পারমিশন দিল যে তারা আমাদের কাছ থেকে, আমার মাল যাবে সে মনে করেন ইউকেতে, ডকুমেন্টস দিব তার ব্যাংকে বাংলাদেশে, আমি তার ব্যাংক থেকে আমার ব্যাংকে সে পেমেন্ট পাঠাবে, আর বাইরের কাছ থেকে পেমেন্টটাই না একটা বাড়তি মার্জিন তিনি খেয়ে ফেলবেন, এটা কিন্তু কোনোভাবেই হতে পারে না। বাংলাদেশ ব্যাংক উইদাউট কনসালটেশন অফ স্টেক হোল্ডার এটা করাটা চরম অন্যায় করেছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনুরোধ করব বাংলাদেশ ব্যাংকে এই যে সিস্টেমটা তাদেরকে দিয়েছে এটা বাতিল করার জন্য। একই সঙ্গে তো এই যে বাইং হাউসগুলো কত শতাংশ মুনাফা করবে এর কোনো সিলিং নাই, এখন তারা বস্ত্র মন্ত্রণালয়ের শুধু একটি অনুমোদন নিয়ে চলছে, মানে এদের আপনাদের তো আপনারা যারা ম্যানুফ্যাকচারার তাদের তো কাস্টমসের কাছে জবাবদিহিতা রয়েছে, ব্যাংকের কাছে রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে রয়েছে, মানে বাইং হাউসগুলো আসলে শাসন কোনো জবাবদিহিতা নাই। ইভেন বাইং হাউসের নানা কারণে বহু ফ্যাক্টরির মালিক বা আলটিমেট কাস্টমারের কাছ থেকে, বায়ারের কাছ থেকে পেমেন্ট পায় নাই, সেই ব্যাপারেও তারা কিন্তু তেমন কোনো উদ্যোগ নেয় নাই, বা আলটিমেটলি আমার শোল্ডারে কিন্তু সমস্ত কিছু আসতেছে, যদি পেমেন্ট না পাই তাদের কিন্তু কোনো ধরার কোনো ব্যবস্থা নাই। তো সেই ক্ষেত্রে তাদেরকে মাঝখানে মধ্যস্বত্বভোগী হিসাবে সেই ইয়েটা দেওয়াটা বাংলাদেশ ব্যাংকের এটা কোনোভাবেই উচিত হয় না। আমি অনুরোধ করবো আবারও এটা যেন প্রত্যাহার করা হয়। কিন্তু একটি প্রশ্নের জবাব দিবেন, আপনারা ওই বৈঠকে বা পোশাক রপ্তানিকারকরা বলতেছেন যে বাইং হাউসগুলো আসলে অর্থ পাচার করে নানা প্রক্রিয়ায়, কিন্তু তারা বলছে, বাইং হাউসগুলো বলছে আসলে যা পোশাক মালিকরা, কারখানা মালিকরা অর্থ পাচার করে। প্রথমত হলো, আমরা কখনোই বলি নাই বাইং হাউস অর্থ পাচার করে, আমরা কখনোই বলি না, ইভেন সেই মিটিংও আমরা এই কথা বলি নাই। অর্থ পাচার যারা করে তারা, ধরেন আমি যেটাকে বলবো, সব জায়গাতেই কিছু খারাপ লোক থাকে, কিছু দুর্বৃত্ত থাকে। তো অর্থ পাচার যারা করে সরকার সেখানে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এখানে আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা বিকেএমই এবং বিজেএমই সবসময় সুস্থ ধারার ব্যবসা বাণিজ্যের সাথে আছি। অসুস্থ কোনো ব্যবসার মধ্যে বা এই ধরনের আনডিউ কোনো অ্যাডভান্টেজ বা অন্যায় কোনো কিছুকে বিকেএমই বিজেএমই কখনোই সমর্থন করে নাই। এই ধরনের কোনো প্রমাণ রেকর্ড ইতিহাসে নাই, এটা কখনো কেউ বলতে পারবে না। সুতরাং কেউ যদি অর্থ পাচার করে থাকে সেটার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক, আমাদের কোনো আপত্তি নেই। এনবিআর এর লোকজন সবসময় নিজেদেরকে ফেরেস্তা মনে করে, যদি আমরা সম্প্রতি দেখলাম যে একজন সহকারী কর কমিশনার 38 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বরখাস্ত হলেন, এই যে ফেরেস্তার মতো লোক যারা, এর মধ্যে তো একজনই এরকম কর কমিশনার, নাকি আরও আছে? না, এখানে একটু সংশোধন করি, 38 লাখ টাকা ঘুষ নেওয়ার কারণে তিনি বরখাস্ত হন নাই। আচ্ছা, কারণ এরকম ঘুষ তো প্রতিনিয়ত, প্রতিদিন শত শত হাজার হাজার কাস্টমস, এনবিআরের বা অন্যান্য জায়গাতেও হচ্ছে, সেখানে কিন্তু সরকারের কোনো পদক্ষেপ আমরা দৃশ্যমান হয়নি। এটা হয়েছে এই ঘুষের বিনিময়ে তিনি যে ওই নথিপত্র গায়েব করে দিয়েছেন, ওই কারণে তার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। তো আমরা, যেমন আমি একটা যদি উদাহরণ দিই, গত 2 দিনের এই ঘটনা, এটা আমাকে আমার এক গার্মেন্টস মালিক, ছোট খুব বড় গার্মেন্টস না, মালিক ফোন করলো যে তার গত 4 বছরের অডিট বন্ডে গেছে, তার 4 বছরের অডিট করার জন্য। সে অডিটে যাওয়ার পরে তাকে নানাভাবে মানসিকভাবে টর্চার করা হচ্ছে যে গত 4 বছরে 4 লক্ষ কেজি সুতা তিনি ইউজ করেছেন,
ব্যাক টু ব্যাক করে সুতা আনছেন, আইনা এটাকে নিটিং করছেন, ডাইং করছেন, অ্যাক্সেসরিজ লোকালি কিনছেন, কিনে উনি রপ্তানি করেছেন, প্রসিডিউর রিয়ালাইজ হয়েছে, সবই ঠিক আছে। এখন এআরও এবং আরও তাকে ধরছে যে আপনি যে এই 4 লক্ষ কেজি সুতা নিটিং করেছেন, এই নিটিং বিল আপনি কোনো এলসি দিয়ে করেন নাই। মানে আইনটা হলো এলসি দিয়ে যদি আমি নিটিং বিল চার্জ দেই তাহলে ওখানে কোনো ভ্যাট নাই, কিন্তু ক্যাশ দিলে ভ্যাট দিতে হবে, এটা হলো তাদের বক্তব্য। তাহলে আপনি ভ্যাট দেন নাই। প্রথম 10 কোটি টাকার মতো একটা বলছে যে আপনার 10 কোটি টাকার মতো একটা ডিমান্ড হবে, পরে এটা নামতে নামতে 2.5 কোটি বা 3 কোটির মধ্যে আসছে। তো আসার পরে তো বললো যে কেন আমি এইটার ডিমান্ড হবে, আর কেন, আমি তো রপ্তানি করছি, আমি তো এরকম হয় নাই যে আমার রপ্তানি হয় নাই। তো ওনারা বলছেন যে আমাদের ভাষা আপনি বুঝেন না, মানে ভাষাটা বুঝতে হবে যে আপনাকে তো বন্ড লাইসেন্স দেওয়া হয়েছে, আপনি বিদেশ থেকে আনবেন, আয়না কাপড় বিক্রি করবেন, এরপরে বছর শেষে আমাদের সাথে হিসাব মিলাইবেন, টাকা পয়সা আমাদের দিবেন, ভাগযোগ করে আমরা খাবো, কিন্তু আপনি করেন নাই, তার জন্য তো আমরা দায়ী না। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে মানে সে এখন আমাকে রীতিমতো কালকে আমাকে বলছে যে ভাই আমাকে বাঁচান, আমি আর এই বন্ড লাইসেন্সটাই আমি প্রত্যাহার করতে চাই, কারণ এই অত্যাচার আমি সহ্য করতে পারবো না। তো এই ধরনের যে মানে অ্যাটিটিউড, আমি পরে এনবিআর মেম্বার যিনি এটার দায়িত্বে আছেন মেম্বার মহোদয়কে জানিয়েছি যে দেখি এখন উনি কি ব্যবস্থা নেন। এর আগে আপনারা দেখেছেন যে আমি চিরং কাস্টম হাউসের একটা ঘটনা উল্লেখ করেছিলাম, সেটা আলটিমেটলি এনবিআর এর হস্তক্ষেপে পরবর্তীতে ফেব্রিক্সটা আনতে পেরেছেন। তো এই চিত্র তো সর্ব জায়গাতেই আছে। এবং সে কালকে আমাকে বলতেছিল যে এই কাস্টমসের এই অফিসারদের জন্য আল্লাহ কি আলাদা কোনো দুজক তৈরি করবে, না এক দুজকেই রাখবে, এটা আমাদের একটা জানা দরকার। যারা নিজেদেরকে ফেরেস্তার মতো মনে করে তাদেরকে সুযোগ পেলেই আপনারা ব্যবসায়ীরা এক হাত নেন, মানে এটার তো কোনো যৌক্তিকতা তারা খুঁজে পায় না। এনবিআর এর কর্মকর্তারা বলেন আসুক, আমি যে ঘটনাগুলি উল্লেখ করি আমি চ্যালেঞ্জ দিলাম, এগুলির রিপ্লাই ওনারা করুক। ওনারা যদি এটা সঠিক করে থাকেন তাহলে ওটা রিপ্লাই করুক। চিরং কাস্টম হাউসের কমিশনার মহোদয় যে কাজটা করেছেন, এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে, ওই ইন্ডাস্ট্রির ক্ষতি করেছেন তিনি, এবং আলটিমেটলি ব্যাংকের ক্ষতি করেছেন। তাহলে এটার উত্তর উনি কী দিবেন? সরকার তো সেখানে তো এনবিআর তো সেখানে সিস্টেম করে দিয়ে রেখেছিলেন যে যদি এইচএস কোডের গড়মিল হয়ও একটা আন্ডারটেকিং নিয়ে ছেড়ে দিবেন, পরবর্তীতে 1 মাসের মধ্যে সেটা করবেন। তিনি সেটা ছেড়ে না দিয়ে 2 মাস, 2.5 মাস, 3 মাস এইভাবে যে আটকে রাখলেন, তাতে দেশ ক্ষতিগ্রস্ত হইল, ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হইল, লাভ তো হয়নি কোনো। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে একটু আলোচনা যেতে চাই। এলডিসি প্রসঙ্গ শুরুতে আমি যেটি বলছিলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন যে আপনারা ইনিয়ে বিনিয়ে আসলে এলডিসির বিপক্ষে কথা বলছেন। কেন ইনিয়ে বিনিয়ে আসলে এলডিসি? ইনিয়ে বিনিয়ে বলবো কেন? আমি তো পরিষ্কার বলেছি যে সরকার যে এলডিসি গ্রাজুয়েশনের সিদ্ধান্ত আবারও নিশ্চিত করেছেন, তাতে আমি মনে করি যে এটা আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সরকার। এবং আপনার যদি মনে থাকে গত সরকারের শেষ 1 বছরও কিন্তু এলডিসি গ্রাজুয়েশনের বিপক্ষে আমি কথা বলেছি। এখনও বলবো যে কোনো অবস্থাতেই এলডিসি গ্রাজুয়েশনের মতো পরিস্থিতি পরিবেশ আমাদের নেই। অন্তত ব্যবসায়ীরা রপ্তানি আমি যে এজ এ প্রেসিডেন্ট অফ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং বিকেএমইর প্রেসিডেন্ট, আমি 2 জায়গার অবস্থান থেকে আমি বলবো রপ্তানি কারকদের এখন এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়া মানে বিশাল প্রকার আমরা উদ্বেগের মধ্যে আমাদেরকে দিয়ে যেতে হবে। কারণ পরিস্থিতি এমন কোনো অবস্থান তৈরি হয়নি যে আমরা এলডিসি গ্রাজুয়েট হয়ে কি হবে। এলডিসি গ্রাজুয়েট হলে যে ফ্যাসিলিটিগুলি আমরা হারাবো, এমনিতেই তো আমরা আনহেলদি একটা কম্পিটিশনের মধ্যে পড়ে আছি। নানা রকমের বায়াররা আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতেছে। তো সেখানে এলডিসি গ্রাজুয়েট হইলে পরে যখন আমাদের সুবিধাগুলি প্রত্যাহার হয়ে যাবে, তখন এতে কি আমরা প্রতিযোগিতা করে আমরা টিকে থাকতে পারবো? সেই জন্য আমরা বিনীত অনুরোধ করেছি সরকারকে যে এইটাকে অন্তত 6 বছরের জন্য পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কি হবে? আমি এলডিসি গ্রাজুয়েট হইলাম, এরপরে আমার মানে চাকরি নাই, বেতন নাই, খাওয়ার ব্যবস্থা নাই, তাহলে এই গ্রাজুয়েশন দিয়ে আমি কি করব? আপনি যে প্রতিযোগিতার কথা বলছিলেন, মানে অনেকেই তো সমালোচকরা বলেন যে আসলে আমরা প্রতিযোগিতা করতে চাই না। আচ্ছা, আপনি দেখেন আমি যে কাস্টমসের যে 2টা ঘটনা উল্লেখ করলাম, এরকম অসংখ্য ঘটনা প্রতিদিন এনবিআর মানে এনবিআর এর 3টা ডিপার্টমেন্ট, তারপরে বাংলাদেশ ব্যাংকের মানে ব্যাংকগুলির সাথে প্রতিদিন যে পরিমাণ প্রতিযোগিতা এবং
মানে নানা রকমের নন টেরিফ ব্যারিয়ার মানে আমরা মোকাবেলা করে রপ্তানি করি, টিকে আসি। প্রতিযোগিতা করি না কেমনি? প্রতিদিনই তো আমরা এই ধরনের অসংখ্য প্রতিবন্ধকতা, অসংখ্য হার্ডেল প্রতিদিন আমরা ফেস করতেছি। আসেন আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন, আপনারা কিন্তু আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ নানাভাবে সম্পৃক্ত। আপনারা প্রতিদিন আমাদের সাথে কথা বলেন, মিডিয়ার লোকজন আপনারা জানেন প্রতিদিন নানা রকমের সমস্যা আমরা প্রতিদিন আমাদেরকে ফেস করতে হচ্ছে। তো প্রতিযোগিতা করি না কোথায়? আন্তর্জাতিক বাজারে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন, এইটা আমি স্বীকার করব যে আন্তর্জাতিক বাজারে বায়ারদের সাথে নেগোসিয়েশনে আমরা কিছুটা দুর্বল। এই দুর্বলতার দুইটা কারণ আছে। প্রথমত হলো আমাদের যারা উদ্যোক্তা, আমরা ওইভাবে ওদের ভাষায় আমরা ওইভাবে ফ্লুয়েন্ট না, বা আমরা ওইভাবে অভ্যস্ত না। দ্বিতীয়ত হলো যে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে গেলে আপনাকে দেখতে হবে যে অন্যান্য দেশের সরকার সেই দেশের রপ্তানিকে কী কী ফ্যাসিলিটি দিয়ে রেখেছে, আর বিপরীতে আমরা কী কী ফ্যাসিলিটি পাচ্ছি। যদি আপনি দেখেন যে বাংলাদেশে আমাদের যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক ইডিএফ একটা ফ্যাসিলিটি ছিল, স্বল্প সুদে ব্যাক টু ভ্যাকেন্সি করে ওইটার ইয়েটা আমরা পাইতাম। দ্বিতীয়ত আমাদের ছিল যে 10,000 কোটি টাকার একটা ফান্ড ছিল বাংলাদেশ ব্যাংকের, যেটা 5% ইন্টারেস্টে আমরা ব্যবহার করতে পারতাম প্যাকিং ক্রেডিট হিসাবে। তৃতীয়ত আপনি যদি দেখেন যে ইনসেন্টিভ, যে রপ্তানির বিপরীতে যে ইনসেন্টিভ ছিল, এগুলি সবই প্রত্যাহার হয়েছে। যদিও সামান্য একটু আছে, এটা না থাকারই সামিল, কারণ এই সামান্য একটু পেতে গিয়ে যে পরিমাণ হয়রানির শিকার আমাদের হতে হয়, আমরা এই কারণে ওইটাতে আর ইন্টারেস্টেড না। তো এবং ব্যাংক ইন্টারেস্ট কত 15-16%। তো এতগুলি হার্ডেল ফেস করে, এত অধিক সংখ্যক মানে ইন্টারেস্ট ফেস করে আমরা তো 15-16% ইন্টারেস্টে লোন নিয়ে ইন্ডাস্ট্রি করি নাই। এখন আমি 8%, 7% বা 9% নিছি। এখন যদি আমাকে 15-16% ইন্টারেস্ট দিতে হয়, তাহলে এই ইন্ডাস্ট্রি তো টিকবে না, বাঁচবে না। তো এরকম একটা পরিস্থিতিতে যখন আমরা আসি, তখন আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাবার চিন্তা করি কি করে। মানে এই আগামী 6 বছরকে এত সমস্যা, সরকারের সমস্যা, বেসরকারি খাতে প্রস্তুত নয়, আগামী 6 বছরে সব দূর হয়ে যাবে। আপনি তো দেখেছেন সরকার যে সংস্কারের উদ্যোগগুলি নিয়েছেন, আমরা সরকারকে এই জায়গায় সহযোগিতা ভূমিকায় থাকতে চাই। সরকার সংস্কার করলে পরে অন্তত কিছুটা উন্নতি হয়েছে। আপনি যদি দেখেন আজকে আমাদের বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগগুলি নিয়েছেন, তাতে যদি আপনার ইনফ্লেশনটা কিছুটা কন্ট্রোলে চলে আসছে, ডলারের যে ক্রাইসিস ছিল সেটাও মোটামুটি এখন সমাধানের পথে। তারপরে রিজার্ভ যেটা ছিল এখন 32 বিলিয়ন ক্রস করেছে অলরেডি। তো এইগুলো সমাধান হচ্ছে, তো এগুচ্ছে কিন্তু আস্তে আস্তে। সেই এগোনোটা একটু সময় নিয়ে আমরা মনে করি যদি সময় পাওয়া যায়, তাহলে আর একটু বেটার পজিশনে আমরা গেলে পরে এরপরে এলডিসি, ততক্ষণ আমরা প্রস্তুতি নিলাম। আরেকটা হচ্ছে যে এই যে সরকার 2026 সালের নভেম্বরে এলডিসি গ্রাজুয়েশনে যাবে, 1 বছর মতো সময় আছে। তো এই সময়ে এলডিসি গ্রাজুয়েশনে গেলে পরে আমরা যে একটা বিশাল সংকটে পড়ে যাব, সেই সংকট থেকে উত্তরণের জন্য কি রোডম্যাপ, আমাদের কোনো রোডম্যাপ তো তৈরি হয়নি। সরকার তো আমাদের সাথে বসে কোনো আলোচনা করে যে কোনো গাইডলাইন তৈরি করে দেয় নাই যে ঠিক আছে যে আপনারা এইভাবে অগ্রসর হন বা এই কাজ করেন, ওইটা করেন। এই ধরনের কোনো প্ল্যানিং এখনও নাই, কোনো রোডম্যাপ নাই, পরিকল্পনা নাই। তাহলে এলডিসি গ্রাজুয়েশনে ঘোষণা দিয়া আমরা তো এখন অকুল সাগরে মানে সাঁতার কাটার মতো অবস্থার মতো পড়ে গেছি। মহোদয়, আপনি ব্যাংকিং খাতের প্রসঙ্গ টানছিলেন। আমরা সম্প্রতি খেয়াল করছি যে ব্যাংকিং খাতে যে মার্জার প্রসঙ্গ ধরে বেশ কিছু ব্যাংক তীব্র তারল্য সংকটে রয়েছে। আমদানির বিল আসার পরেও তার কাছে নগদ টাকা থাকার কারণে সে কারখানাগুলোকে অর্থ দিতে পারছে না, নতুন করে এলসিও খুলতে পারছে না। পরিস্থিতি কিভাবে মূল্যায়ন? দেখেন, আমাদের কাছে প্রতিদিন এরকম অসংখ্য অভিযোগ আসতেছে যে সে এক্সপোর্ট করছে, প্রসিড আসছে, কিন্তু ওই প্রসিড রিয়ালাইজ করে তাকে টাকা দিচ্ছে না ব্যাংকগুলি। এরকম অভিযোগ কিন্তু প্রায় আসছে। তারপরে তার এফডিআর আছে ওই ব্যাংকে, যেমন আমার নিজের কালকে এক ব্যাংকে এফডিআর ভাঙে টাকা দিতে বলছি, সে টাকা দিতে পারবে না। আচ্ছা, তো এই যে পরিস্থিতি, এখন এটা বাংলাদেশ ব্যাংক কী করবে? আপনি একটা জিনিস দেখেন, আমাদের ব্যবসায়ীরা যদি কোনো কারণে ডিফল্ট করে, তাহলে তাকে জেলে নেওয়ার জন্য যত রকমের আইন করা দরকার সব সরকার করে রেখেছে। কিন্তু একটা ব্যাংক ডিফল্ট করলে, দেউলিয়া হয়ে গেলে, তার যে ক্লায়েন্টরা টাকা পাবে না,
সেখানে মাত্র 2 লক্ষ টাকা করে দিয়ে তাদের মানে অব্যাহতি পাওয়ার ব্যবস্থা করে রেখেছে। এই যে বৈষম্য, এই বর্তমান সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে এই সরকারের আমলে এই ধরনের বৈষম্য থাকবে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা সরকারকে বলেছি যে আপনি আমাদেরও একটা সেফ এক্সিট পলিসি তৈরি করে দেন, তাহলে এই যে নানা রকমের আইন কানুন হচ্ছে, পলিসি হচ্ছে, যেমন আপনার শ্রম আইনে নতুন করে বেশ কিছু জিনিস আসতেছে, আপনারা হয়তো দেখেছেন। তো আমরা বলেছি যে এই ধরনের আইন করলে ইন্ডাস্ট্রি তো আর থাকবে না, তাহলে আগে আমাদেরকে সেফ এক্সিট দেন, দিয়ে আপনারা ওই আইন পাস করান, আমরা চাবি ফ্যাক্টরি বন্ধ টন্ধ করে চাবি আপনাদেরকে দিয়া ব্যাংকের কাছে দিয়ে আমরা চলে যাই। মানে আপনারা বাড়ি গাড়ি করবেন, শ্রমিক মরুক, এটা চান নাকি? আমরা বাড়ি গাড়ি করবেন। আপনি দেখেন যেই কয়টা ফ্যাক্টরি গত 1 বছরে বন্ধ হয়েছে, আপনি গিয়ে দেখেন ওই ফ্যাক্টরিগুলির প্রত্যেকের মালিকের যে বাড়ি গাড়ি প্রত্যেকটা বিক্রি করে শ্রমিকের বেতন দেওয়া হয়েছে, কিচ্ছু নাই, একদম রাস্তায় মানে নেমে রাস্তায় থাকার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে তাদের। ইভেন আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে একটা ফ্যাক্টরির মালিক মানে একটা বাইং হাউস, একটা মরিশাসের একটা বাইং হাউসের এজেন্ট প্রাইমার্কের, সেই এজেন্ট প্রাইমার্কের আমি নামই বলে দিই, সেই তার দুর্নীতির কারণে, তার অসহযোগিতার কারণে ওই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে সেই মালিক দুই ভাই, এক ভাই কিন্তু ক্যান্সারের রোগী, আরেক ভাই শেষমেশ কিছু না পেয়ে সে নিউ ইয়র্কে গিয়া একটা ওই বেসমেন্টের মধ্যে একটা বাসা ভাড়া করে 1 রুমের বাচ্চা টাচ্চা নিয়ে থাকে, আর সে ট্যাক্সি ক্যাব চালায়। এবার বুঝেন মালিকরা এই সেক্টরে যারা ইনভেস্ট করেছে তারা যখন দেউলিয়া হয়, বন্ধ হয়ে যায় ফ্যাক্টরি, তখন তাদের পজিশন কি হয়। আপনি একটু খালি গত 1 বছরে যে প্রায় 200-300-র মতো ফ্যাক্টরি বন্ধ হয়েছে, একটু আপনারা মিডিয়াকে অনুরোধ করবো আপনারা এইগুলির উপর একটা জরিপ করেন, কে কি পজিশনে আছে একটু দেখেন, তাহলে চিত্রটা পেয়ে যাবেন যে যারা এত বছর যাবৎ দেশকে ফরেন কারেন্সি এনে দিয়েছে, কর্মসংস্থান করেছে, আজকে সার্ভিস বেনিফিট শ্রমিকদের সার্ভিস বেনিফিট দিতে পারে না বলে সেই মালিককে জেলে যেতে হবে, অথচ এই মালিক যে এত বছর যাবৎ দেশকে এত কিছু দিয়ে গেল, তার সার্ভিস বেনিফিট কে দিবে? এটা তো সরকার এনশিওর করা দরকার। আচ্ছা, আপনি ব্যাংকিং খাতের পুনর্গঠন সংস্কারের পক্ষে বলছিলেন, আমরাও এটিকে সমর্থন করি, কিন্তু একটি বিষয় খুব আলোচনা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র তিনিও আমাকে একটি ইন্টারভিউতে বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে ব্যাংকিং খাত দুর্বল হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, এই কারণে যে বল প্রয়োগ করে মার্জার করা হচ্ছে, যার কারণে অনেকগুলো ব্যাংকের অবস্থা আদতে যারা কিছুটা শক্ত ছিল সেগুলো দুর্বল হয়েছে। এটি কি মনে করেন? তাই আমি যেটা মনে করি যে ব্যাংকগুলি তো কেন দুর্বল হয়েছে এটা সবাই জানেন, যেই হারে যেভাবে লুটপাট হয়েছে, যেভাবে টাকা পাচার হয়েছে, এই টাকাটা লুটপাট হয়ে যদি দেশে ইনভেস্ট হইতো তাহলে টাকাটা কিন্তু দেশে থাকতো, কিন্তু আলটিমেটলি এই টাকাটা তো দেশে নেই। বাংলাদেশ ব্যাংক পারফেক্টলি সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি যে মার্জারের ছাড়া কোনো বিকল্প নাই, এবং বাংলাদেশ ব্যাংক মার্জার করে যেভাবে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আমার কাছে ভালো মনে হয়েছে। ইভেন আমি এটাও বলবো বাংলাদেশ ব্যাংক এই সময়ে কিছু সিদ্ধান্ত তো মানে সিদ্ধান্তগুলি যেগুলি নিয়েছে, যে সমস্ত পলিসিগুলি নিয়েছে, ভালো পলিসি নিয়েছে, খারাপ না, কিন্তু কিছু পলিসি আছে সময় উপযোগী না। যেমন যদি মনে করেন এখন যদি বলা হয় আমাদেরকে জার্মানির মতো হয়ে যেতে হবে, জার্মান মানে উন্নত বিশ্ব যেরকম প্র্যাকটিস করে আমাদেরকে ওই প্র্যাকটিস, তো বাংলাদেশের পক্ষে তো এটা সম্ভব না। সুতরাং আমাকে এই সময়ের বাস্তবতার প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত পলিসি হওয়া দরকার সেই পলিসিটা বাংলাদেশ ব্যাংকের নিতে হবে। বাংলাদেশ ব্যাংক যে পলিসি করেছে আনডাউটলি ভালো, কিন্তু ভালোটা এই সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো নয়, যার কারণে আমাদের ফ্যাক্টরিগুলি একটার পর একটা বন্ধ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই সময় রং পলিসির কারণে। মানে ব্যবসায়ীদের বিপক্ষে গেলে সেই পলিসিগুলো খারাপ হচ্ছে। যেমন আমি বলি ঋণ মান আগে আপনারা লম্বা সময় পেতেন, এখন খুব তাড়াতাড়ি সেগুলো খেলাপি হচ্ছে। আমি বলছি এটা উত্তর দিই। মনে করেন ঋণ মানের আগে লম্বা সময় ছিল, কেন ছিল? আপনি যদি আর্থ সামাজিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক কন্ডিশনটা বিবেচনা নেন, তাহলে বাংলাদেশের পক্ষে এই সময়ে যে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করে ওই ঋণের যে কিস্তি পরিশোধের যে সময়টা কমিয়ে আনা হয়েছে, এটা এই সময়ের জন্য সঠিক নয়। এতে কি হয়েছে আপনি দেখেন, এতে ঋণ খেলাপির পরিমাণ বাড়ছে, ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, অথচ এই ইন্ডাস্ট্রিগুলিকে যদি চলমান চালিয়ে রেখে আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করা হতো, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলিও বাঁচত, কর্মসংস্থানও বাঁচত, ব্যাংকও
এই ঋণটা আস্তে আস্তে রিকভার করতে পারতো। তো এখন যে পলিসিতে গেল কি হলো, ইন্ডাস্ট্রি বন্ধ, আর যে উদ্যোক্তা সে ঋণ খেলাপি হলো, ব্যাংকের টাকা পরিশোধ হইলো না, তাতে লাভ কার হইলো? দেশের লাভ হইলো? লাভ তো কারো হইলো না। যদি চলমান রেখে আস্তে আস্তে রিকভার করতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো। তো এই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ ব্যাংকের এই পলিসিগুলি পুনর্বিবেচনা করার জন্য আমি অনুরোধ করি। এই ধরনের আরও অনেক পলিসি আছে, যেমন কিছু হইলেই আপনার ওভারডিউ, ব্যাংকে ওভারডিউ শো করতেছে, ওভারডিউ শো করলে তার সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। তো কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া মানে তো সে আরও বেশি ক্ষতিগ্রস্ত হলো। তো আপনি তো একজনকে গলা টিপে হত্যা করে দিয়া আপনি ওই টাকা উদ্ধার করতে পারবেন না। আপনি তাকে বাঁচায় রেখা আস্তে আস্তে টাকাটা উদ্ধার করতে হবে। আচ্ছা, অর্থনীতিবিদ সেলিম রায়হান তিনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন, কড়া মন্তব্য, যে বাংলাদেশে পোশাক মালিকরা রাষ্ট্রকে কবজা করে আসলে ফায়দা নিচ্ছে। কি জবাব দিবেন একটু? আচ্ছা, সেলিম রায়হান সাহেব এই ধরনের মন্তব্য করেছেন কিনা আমি ঠিক দেখি না। যদি করে থাকেন আমি ওনার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করব। আপনি যদি আজকে দেখেন, আমি তো দীর্ঘ প্রায় 38 বছর এই সেক্টরে, এবং আপনি দেখে থাকবেন যে এই সেক্টরের প্রত্যেকটা মালিকের সাথে আমার একটা সম্পর্ক, যোগাযোগ থাকে। কার কি অবস্থা কখন আমাকে প্রতিনিয়ত জানায়। যে পরিমাণ পরিশ্রম এই সেক্টরের উদ্যোক্তারা করে এবং যে পরিমাণের যে হেডেক প্রতিদিন আমরা ফেস করি, আমার তো মনে হয় না অন্য কোনো সেক্টরে এত হেডেক নিয়ে কেউ ব্যবসা করে। আপনারা আসেন একটু প্রতিদিনের আমাদের চিত্রটা একটু আপনারা দেখেন, তাইলেই বুঝতে পারবেন। সেলিম রায়হান সাহেব সেই চিত্র আমাদের কখনো দেখেছেন কিনা বা দেখার চেষ্টা করেছেন কিনা আমি জানি না। অ্যাটলিস্ট আমার সাথে, আমি বিং এ লিডার অফ দি এত বড় অ্যাসোসিয়েশনের, আমার সাথে কিন্তু তিনি কখনো কথা বলেননি, বা এই সেক্টরে কার সাথে কথা বলে তিনি এই ধরনের কথা বলেছেন আমার জানা নাই। আমি এই ধরনের যদি বলে থাকেন, এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমার শেষ প্রশ্ন, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন যে অন্তর্বর্তী সরকার কি ঠিক পথে আছে কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন। একটু ব্যবসায়ী নেতা হিসেবে আপনি বলবেন যে এই সরকার তো 1 বছর দেখলেন, 1 বছর কিছু বাড়তি সময়, এই সরকার কি ঠিক পথে আছে আদৌ? একটা জিনিস দেখেন, আমরা কিন্তু, আপনারাও বলবেন, সরকার কিন্তু চেষ্টার কোথাও কোনো কমতি করেন নাই। আমরা মনে করি যে সরকারকে একটু সময় দেওয়া দরকার, যে সরকার যে সংস্কারগুলির উদ্যোগ নিয়েছেন, এই সংস্কারগুলি হলে পরে গিয়া আমাদের বিশ্বাস যে এটা ঠিক পথে যাবে। তো সেই সময়টা এখনও কিন্তু, হ্যাঁ 1 বছর অনেক সময় গেছে, কিন্তু এখনও এইগুলিকে পুরোপুরি সংস্কারগুলি সম্পন্ন করে আসার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি, এটা আপনারা সবাই দেখছেন। তো দেবপ্রিয় ভট্টাচার্য যিনি এমনি বলেছেন, আমি ওনার সাথে কিছুটা একমত হলো, পুরোপুরি একমত নই। কিছুটা বলতে যে হ্যাঁ, এই সময়ের মধ্যে যেমন আইন শৃঙ্খলা আরও উন্নত হওয়া দরকার ছিল, যেটা এখনও হয়নি। বিশেষ করে ওই জায়গাটাতেই সরকারের সবচেয়ে বেশি ব্যর্থতা বা দুর্বলতাটাকে আমরা ব্যবসায়ী হিসেবে দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি। তো সেই জায়গাটাতে যেমন কাজ করা দরকার ছিল, এবং সংস্কারগুলি আরও দ্রুত হওয়া দরকার, এবং পাশাপাশি সংস্কারগুলি শেষ হওয়ার পরে নির্বাচনের প্রক্রিয়ার দিকে যাবে, এইটাই কিন্তু সকলের প্রত্যাশা। কারণ একটা নির্বাচিত সরকারই কিন্তু একটা দেশের অর্থনীতি বলেন, সব কিছু বলেন, এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রকৃত ভূমিকা রাখতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই। তো সরকারকে আমি মনে করি তারপরও সময় দেওয়া দরকার, এবং আমাদের সকলের সহযোগিতার মনোভাব নিয়ে সরকারের সাথে কাজ করা দরকার। আজকে আমরা এনবিআর নিয়ে অনেক কথা বলেছি। আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন, বিগত সময়ে বাংলাদেশের রপ্তানি খাত এত দূর এগিয়ে আসার পিছনে এনবিআর এর নানা রকমের সহযোগীমূলক পলিসিগুলি বিশালভাবে কাজে লেগেছে। এখনও বাংলাদেশের রপ্তানি খাত যে এগিয়ে যাচ্ছে, এনবিআর এর অনেক রকমের পলিসি সেখানে আমাদের বিশেষ, এবং এনবিআর এর অনেক মেম্বার, বিশেষ করে কাস্টমসের বা বিভিন্ন অনেকেই আছেন যারা বাস্তবতার নিরিখে নানাভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন। এরকম অনেক ভালো অফিসার কিন্তু আছেন, কিন্তু কিছু সংখ্যক অফিসার বলি বা নিচের লেভেলের কর্মকর্তা মূলত আরও এবং এআর লেভেলে ম্যাক্সিমাম সমস্যাগুলি তৈরি করে, এবং সেই জায়গাগুলির কারণেই কিন্তু আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু উপরের লেভেলে অনেক অফিসার এখনও আছেন যারা খুব ভালো ভূমিকা নেন, সহযোগিতার ভূমিকা নেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আমি অবশ্যই নাগরিক টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি এই সময়ের প্রাসঙ্গিক অনেকগুলি
প্রশ্নের তুলেছেন, আমি এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছি। জানি না আমি সঠিক উত্তর দিয়েছি কিনা, এবং উত্তর দিতে গিয়ে যদি কারো মনে কোনো কষ্ট দেওয়ার মতো কারণ হয়ে থাকে সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি কোনো মানে কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কোনো কথা বলি না, বাট কথায় যদি চলে আসে সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ডিসকাশনের এই পর্ব আমরা এখানে শেষ করছি। অতিথি যেটি বললেন যে বাংলাদেশ ব্যাংকের অনেক নীতি পদক্ষেপ কিন্তু অর্থনীতি তথা বেসরকারি খাতের গলা চেপে ধরছে। আমরা তেমনটি প্রত্যাশা করি না। আমরা মনে করি কেন্দ্রীয় ব্যাংক যে সমস্ত পদক্ষেপই নেক সেগুলো বেসরকারি খাতের সাথে আলাপ আলোচনা করে নেবে। একই সঙ্গে কাস্টমস, বন্ড, কমিশনারেট কার্যালয় অথবা এনবিআর অনেক কর্মকর্তাই কিন্তু আসলে বেসরকারি খাতের জন্য উদ্যোক্তাদের জন্য হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছেন, সেটিও আমরা প্রত্যাশা করি না। আমরা মনে করি ব্যবসায়ীরা অর্থনীতিতে যেভাবে অবদান রাখছেন সেটি বিবেচনা করেই সবাই পদক্ষেপ নেবে। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।